হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7টা। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে আমার যে সমস্ত ঘরের কাজ থাকে সেগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে ফ্রেশ হয়ে চলে এলাম। আর এখন চুলটাকে আঁচড়ে বেঁধে নেব, কারণ এখন ওই যে রান্নাবান্না করবো, তো চুলটা যদি একদম প্রপারলি বাঁধা থাকে তাহলে কাজ করতেও বেশ ভালো লাগে। তাও এখন গরমটা একটু কম বলে চুলটা বেনুনি করতে পারছি। যখন গরমটা আরও বেশি হবে তখন চুলটাকে গুটিয়ে তারপরে বেঁধে রাখতে হবে। আর জানো তো, সকালে উঠে যতই ব্রাশ করি না কেন, মুখ চোখ ধুই না কেন বা বাসি জামা ছেড়ে নিই না কেন, চুলটা যদি ঠিকঠাক করে না বাঁধা হয় তাহলে সেই অপরিষ্কারই লাগে। তো যেহেতু রান্নাবান্না করব, তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই রান্নাঘরে যাওয়াটাই ভালো। তো আমি যত যাই করি না কেন, মাথার চুলটা কিন্তু না আঁচড়ে আমি কখনোই রান্নাঘরে যাই না। তো তারপরে দেখো, এই যে রান্নাঘরে এসে এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো, কারণ আজকে আমি কিছুটা হলেও লেট করে ফেলেছি। তো সেই জন্য তাড়াহুড়ো করে আগে যদি ভাতটা চাপিয়ে দিতে পারি তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দেব, তারপরে গিয়ে সবজিগুলো কাটাকাটি করব। তো আগের দিন একটু লাউ করা হয়েছিল, লাউটা বড়ি দিয়ে করেছিলাম আর কিছুটা লাউ রয়ে গেছিলো। তো ভাবছি সেটাই আজকে করে নেব। যদিও খুব সামান্য, তবুও যেহেতু ঘরে রয়েছে, না খেলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি আজকে লাউটা করে নেব। তো দেখো, আজকে নিয়েছি একটু মুগের ডাল, তো এমনি প্লেনই করব মুগের ডালটা। আর ওদিকে ওই যে ভাতটা বসিয়ে দিলাম। আর ওদিকে ভাতের মধ্যে একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছি, কারণ তরকারিটা যদি না হয় তাহলে ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যেতে পারবে। তো ফার্স্টে ওইদিকে ছোটো ওভেনে ভাতটা বসিয়েছিলাম, তারপরে দেখলাম যে না, দেরি হয়ে যাবে। তো এদিকে সব থেকে যে বড় বার্নারটা, সেটাতেই হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। এতে করে ভাতটা তাড়াতাড়ি উতরে যাবে। তারপর ভাতটা ফুটে এলে তখন ছোট ওভেনে বসিয়ে দিলেও কোনো ব্যাপার না। তো সেই জন্য আর কি বড় ওভেনটাতেই, বড় বার্নারটাতেই হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ডালটা তো প্রেশার কুকারে দিয়েছি, ডালটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দেখো, লাউ বললাম না খুবই কম রয়েছে, তো ওই যে একটা গোটা করলে বেশি হয়ে যায়, আবার এই যে দুইবার করতে গেলে একটু কম হয়ে যায়। তবুও যেহেতু আলু সেদ্ধ আছে, তারপরে মাছের ঝোল হবে, তো সেই জন্য এই লাউটা যতটুকু আছে ততটুকুই আর কি রান্না করে নেব। আর লাউটা আজকে করব ইলিশ মাছের মাথা দিয়ে। ওই যে আগের দিন ইলিশ মাছ আনা হয়েছিল, তার লেজ মাথা ওগুলো রেখে দিয়েছিলাম, তো ভাবছি আজকে ওই মাথা দিয়ে লাউটা করে নেব। আর লাউটা আর একটু বেশি হলে ভালো হতো, তবুও কিছু করার নেই, এইটুকুই ছিল তাই এইটুকু দিয়েই করে নেব। লাউটা তো খাওয়া হয়ে যাবে, না হলে এই যে অনেক অনেক টাকা দিয়ে সবজি কিনে যদি নষ্ট হয়ে যায় তাহলে ভীষণ খারাপ লাগে। তো তারপরে দেখো, মাছের মাথাগুলো এই যে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর ওদিকে কিছু রুই মাছ রয়েছে, তো আজকে ভাবছি রুই মাছটাই করে নেব। রুই মাছগুলোও রাখা হয়েছে, বেশ অনেক দিন হয়েছে। তো ওই যে একঘেয়ে লাগছিল, তাই আর কি রুই মাছগুলো এতদিন খাইনি, রেখে দিয়েছিলাম। আর দু এক পিস ইলিশ মাছও রয়েছে, তো সেগুলো হচ্ছে ভাজা করে নেব। তো তারপরে দেখো, ওখানে হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, তারপরে এই যে লাউটাকে দিয়ে দিলাম। তো এখনই হলুদ দেব না, শুনেছি লাউতে নাকি আগে হলুদ দিলে লাউটা সেদ্ধ হয় না। তো সেই জন্য লাউটা সেদ্ধ হয়ে এলে তারপরে এই যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, আর এখনই এর সঙ্গে একটু হলুদ দিয়ে দেব। তো দেখেছো, লাউটা একদম অল্প হয়ে গেছে। তবু ওই যে হাজব্যান্ড তো একবারই খাবে, আর ওই আমার একবার হলেই হয়ে যাবে। আর দুপুরের জন্য, রাতের জন্য তো মাছের ঝোল থাকবেই। তো সেই জন্যই আর কি, আর আলু সেদ্ধ রয়েছে। তো এই দুটো মিলিয়ে মিশিয়েই খুব ভালোভাবে এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ওদিকে ভাতটাও দেখে নিলাম, তো ভাতটা আরও কিছুক্ষণ হবে। আর এইদিকে দেখো, লাউটা প্রায় হয়ে এসেছে। তো লাউটা যেহেতু একটু টক টক লাগে, তো সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আর মাছের মাথার একটা সাইড ভেঙে দিয়েছি, তবে একটা গোটা রেখেছি, এটা হাজবেন্ডকে দেবো। ও যদিও মাছের মাথা খেতে চায় না, তবু ওকে দেবো, যদি খায়। তো অনেক সময় জোর করলে পরে খায়। আগের দিন যেরকম মাছের মাথা দিয়ে ডাল করে দিয়েছিলাম, তো ওই ডালের থেকে মাছের মাথাগুলো খেয়ে নিয়েছিল। আবার এটা ওটার মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাছের মাথাও খেয়ে নেয়। তো তারপরে দেখো, এদিকে তো ডালটা আগেই সেদ্ধ হয়েছিল, তো এখন ডালটাকে ফোড়ন দেব। তো ফ্রিজে কিছু বাটা মশলা ছিল, ওই যে যেমন আদা জিরা কাঁচা লঙ্কার যে পেস্টটা থাকে ওটা, তো সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আর ওই বাটা মশলাটা ফোড়ন দিয়ে এই যে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। তো তারপরে এখন চলে এলাম টেবিল রেডি করতে। তো হাজব্যান্ডের খাওয়ার মতো তো হয়ে গেছে রান্নাবান্না, তো ওকে ভাতটা ধরে দিয়ে পরে হচ্ছে মাছের ঝোলটা করব। এদিকে আজকে আবার ছেলের স্কুল রয়েছে, তো সেই পাল্লাটাও আমার এখনও রয়েছে। তো আগে হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে যাক, রান্নাঘরের কাজটা একটু গুছিয়ে নিই, তারপরে তো আবার ছেলেকে রেডি করাতে হবে।
তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ ওয়াহিদা থেকে, তো লিখেছে যে মন ভালো হয়ে যায় তোমার ভিডিও দেখে, একদম সিম্পল, যেটা আমরা রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারি। ক্যারি ওয়ান উইথ দিস সিম্পলিসিটি, যেখানে কোনো শো অফ নেই। থ্যাংক ইউ দিদিভাই। আর কি জানো তো, আমি আমার এই রিয়েল লাইফস্টাইলই তোমাদের সাথে তুলে ধরতে চাই। কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু বা মেকি কোনো কিছু আমার একদমই পছন্দ নয়। আমি সেটা অন্য কারোরটা নিতেও পারি না, আবার আমি সেটা কারোর সামনে প্রেজেন্টও করতে পারি না। তো সেই মেকি জিনিসটা আমার একদমই আসে না। তো সেই জন্যই আর কি, যেটা বাস্তব বা যেটা আমার রিয়েল লাইফে প্রত্যেক দিন হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করি। অনেক ভালোবাসা রইলো দিদিভাই। তো তারপরে দেখো, ওদিকে হাজব্যান্ডের খাবারটা ধরে দিয়ে এলাম, আর এদিকে ওই যে মাছের ঝোলটা তো করতে হবে, তো তার জন্য একটু সবজি কেটে নিচ্ছি। তো গত সপ্তাহের ঝিঙে, তারপরে এই সপ্তাহের ঝিঙে, সব মিলেমিশে অনেকগুলো ঝিঙে জমা হয়ে রয়েছে। তাই ভাবলাম যে আজকে মাছের ঝোলটা ঝিঙে দিয়েই করে ফেলি। আর এই ঝিঙেগুলো জানো তো একদম আনার সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হয়, না হলে ওগুলোর ভিতরে জাল হয়ে যায়। তো সেই জন্য দেখলাম এখনও পর্যন্ত ভালো রয়েছে, তাই ওগুলো দিয়েই ভাবছি মাছের ঝোলটা করে নেব। তো এদিকে মাছের ঝোলের জন্য মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর ওখান থেকে একটা মাছ ভাজা হাজব্যান্ডকে দিয়ে এলাম। আর এই যে একটুখানি ইলিশ মাছ রয়েছে, তো এটা হচ্ছে ছেলের জন্য রেখেছি। আর লেজটা যেহেতু কেউ খাবে না, তো লেজটা হচ্ছে আমিই খেয়ে নেব। তো তারপরে দেখো, এই যে একটু জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙেগুলো দিয়ে এখন খুব ভালো করে ভেজে নেব। আর আগে জানো তো আমি এই বাটা মশলাটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে কষে নিতাম, তবে এখন এই যে সবজির মধ্যে দিয়ে কষে নিলে বেশ ভালোই হয়। তেলের মধ্যে একটুখানি মশলা দিলে না পুড়ে যায়, তবে যদি এই সবজির মধ্যে দিই তাহলে মশলাটা বেশ ভালো থাকে। তো তারপরে দেখে দেখো রান্নাটা হচ্ছে, আর যা টুকটাক বাসন বেরিয়েছে সেগুলো ওখানে একে একে জমিয়ে রাখছি। নাহলে সিঙ্কের মধ্যে একদম ওভারলোড হয়ে গেছে, তো সেই জন্য কিছু বাসন ওখানে নামিয়ে দিলাম। আরও কিছু বাসন বেরোবে, তো রান্না কমপ্লিট হওয়ার পরে সেগুলো হচ্ছে নামিয়ে দেব। তো ওইদিকে মাছের ঝোলে তো ঝোলটা দিয়ে দিয়েছি, মাছগুলোও দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো যতক্ষণে মাছের ঝোলটা হবে ততক্ষণে কিন্তু আমার রান্নাঘরটা ক্লিন হয়ে যাবে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো লিখেছে যে খুব ভালো লাগলো বোন ভিডিওটা, লাল শাক ভাজাতে লেবু পাতা দিয়ে দারুণ সেন্ট বেরোয়, ভালো লাগে খেতে। আজ তোমার একটু বেশিই পরিশ্রম হয়ে গেছে, ঘরের কাজ করেছো, অনেক ভালোবাসা রইলো, অল দ্য বেস্ট বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর হ্যাঁ, ঘরের কাজটা অনেক দিন ধরে করা হয়েছিল না, তাই আজকে সময় করে করে নিয়েছি। তো তারপরে দেখো, এদিকে রান্নাঘরটা তো পরিষ্কার হয়ে গেল, আর এখন শুধুমাত্র বাকি রয়েছে ছেলের টিফিন তৈরি করা। তো আজকে দেবো ওকে চিনির পরোটাটা। তো আগের দিন লুচি করা হয়েছিল, সেখান থেকে কিছুটা ময়দা আমি রেখে দিয়েছিলাম ওর টিফিনের জন্য। তো সেটাকে তো ফ্রিজ থেকে বের করে রেখেছি, আর এখন ওই ময়দা মাখাটা দিয়ে ওকে পরোটাটা বানিয়ে দেবো। তো এই যে আজকে যেহেতু একটু টমেটো দিয়েছিলাম মাছের ঝোলে, তো সামান্য একটু টক টক লাগছিল, তার জন্য একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। তো আমি কিন্তু সব কিছুতেই মোটামুটি চিনি খাই, খুব কম আছে যে সেই সবজিতে বা তরকারিতে আমি চিনি খাই না। তো এদিকে দেখো চিনির পরোটাটার জন্য তৈরি করে নিচ্ছি। আর এটা যেহেতু মানে চিনি দেওয়া থাকে সেই কারণে ভীষণ সফট হয়, তো খেতে ভীষণ পছন্দ করে। আর যদি ওকে রুটি দিই তাহলে রুটিটাও খেতে চায় না, একটু শুকনো শুকনো লাগে তো খেতে পারে না। তো সেই জন্য আর কি, এই যে কখনো পাস্তা, কখনো ম্যাগি, চাউমিন, আবার কখনোই পরোটা দিই। তবে সুজিটাও ভীষণ হেলদি, তো সুজি খাওয়ানোর অভ্যাসটা কিন্তু ওকে এখন আমি করতে পারিনি। তবে ভাবছি নেক্সট টাইম থেকে একটু মাঝে মধ্যে সুজিও দেবো, যেহেতু ভাতটা ওদের অ্যালাউ না, তো ভাতের বদলে সুজিটা দিলে পেটটাও বেশ ভরা থাকবে। আর এই পরোটাটা এখন ওকে একটু বেশি করেই দিতে হয়, কারণ এই যে বানাচ্ছি, বানিয়ে এই যে টিফিন বাটি ভরে দিচ্ছি, তবে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ করে এক টুকরো করে খেতে থাকবে। এমনকি ভাত খেতে বসেও কিন্তু একটু একটু করে পরোটা খেতে থাকে, ওর নাকি এটা ভীষণ ভালো লাগে। তো তারপরে ওর টিফিন বক্সটাও ভরে দিলাম, আর এখন হচ্ছে ওকে খাওয়াতে বসবো। তো তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে এদিকে ওদের ড্রাইভার আঙ্কেল ফোন করেছে। তো প্রত্যেক দিনই বলতে গেলে আমি একটু লেট করে ফেলি। তো আমাদের পাড়া থেকে আরও দুটো বাচ্চা যায়, তো তাদের মধ্যে হচ্ছে আমার ছেলেই প্রত্যেক দিন একটু দেরি করে ফেলে। আর যদিও তারা একটু বড়, তো তাদের হয়তো অতটাও ফোর্স করতে হয় না খাওয়াতে গেলে, স্নান করাতে গেলে একে যতটা করতে হয়। তবে প্রত্যেক দিন যত সময় নিয়েই ওকে রেডি করাতে যায় না কেন, খাওয়াতে যায় না কেন, প্রত্যেক দিনই ও দেরি করে ফেলে। তো তারপরে ছেলেকে দিয়ে এসে আর এক ফোঁটাও দেরি করিনি, আমি সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি।
আর যেহেতু অনেকক্ষণ ধরেই সেই ননস্টপ কাজ চলে, সেই সকাল 7:30 থেকে এদিকে প্রায় 10:30 পর্যন্ত। তো সেই কারণে খিদেও পেয়ে যায় আর এদিকে একটু টায়ার্ডও হয়ে যায়। তো সেই ভাবলাম যে তাহলে ভাতগুলো নিয়ে খেতে বসি, তাহলে এদিকে খাওয়াও হবে আর আমার একটু বিশ্রাম করাও হবে। তো এই খাওয়ার সময়টাই হচ্ছে আমি ধীরে সুস্থে অনেকক্ষণ ধরে খাবার খাই। তো তখন তো আমার আর কোনো ব্যস্ততা থাকে না বা কোনো তাড়াহুড়োও থাকে না। তো সেই জন্য সকালে বলো দুপুরে বলো খাবারটা কিন্তু আমি অনেকটা সময় নিয়ে বেশ ধীরে সুস্থে খেতে পারি। তো তখন আবার হাসব্যান্ডকে ফোনও করি, কারণ বেশিরভাগ দিনই ওর আর আমার লাঞ্চের টাইমটা প্রায় সমানই হয়। তো ও অফিসে ওদিকে লাঞ্চ করে, আমি জিজ্ঞেস করি যে আজকে কি হয়েছিল। তো ও বলতে থাকে যে আজকে এই হয়েছে বা এই দিয়ে খেয়েছি। আর এদিকে আমি তো দেখেই যাই কি দিয়ে কি রান্নাবান্না করছি, বা কখনো কখনো ওই যে দুপুরের যে মাছের ঝোলটা ওটা না দেখলেও হয়তো দুপুরে খাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করলো আর আমি তখন বলে দিই। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে হচ্ছে ঘরগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে এখনও নমিতাদি আসেনি কাজে, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। তো তার জন্য ভাবলাম যে ঘরগুলোকে একবার করে গুছিয়ে দিই। যদিও সকালবেলা রাফলি ঝাড় দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে খুব ভালো করে একটু গুছিয়ে নেব। তো ফার্স্টেই হচ্ছে স্টাডি রুমটা গুছিয়ে দিয়ে এলাম, আর এখন এই যে আমার বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। তো এরপরে আমার আরও অনেক কাজ রয়েছে। তো কালকে যে জামা কাপড়গুলো তারপরে সোফা কাভারগুলো যে কেচে দিয়েছিলাম, সেগুলো কালকে আর ছাদ থেকে আনা হয়নি, কারণ ওগুলো মেলতে একটু লেট হয়ে গেছিলো। তো কালকে যেহেতু শুকিয়েছিল না, তো ওগুলোকে ছাদেই রেখে দিয়েছিলাম, আর এখন ওগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এখন দেখো ছাদে এলাম আর এই যে আমার গাছগুলোকে একটু দেখে নিচ্ছি। তো এটা হলো একটা গন্ধরাজ ফুলের গাছ। তো এইটুকু একটা গাছ, গাছে কুঁড়ি এসছে। আর এদিকে দেখো এই যে হচ্ছে অপরাজিতা গাছের শুধু ডাঁটাগুলো ছিল। তো ওখানে দেখলাম নতুন করে আবার পাতা বেরিয়েছে। তো এই গাছগুলো দেখলে না সত্যিই মন ভালো হয়ে যায়। তবে ওই যে আমার কপাল খারাপ, সেই জন্য গাছগুলোকে রাখতে পারি না। তো তারপরে এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব নিচে। নিচে গিয়ে সোফা কাভার, চেয়ারের কাভারগুলো আবার পরাতে হবে। তো কি বলতো, শুধুমাত্র ওই যে রান্না-বান্না করলেই বা ছেলেকে দেখভাল করলে, হাসব্যান্ডের অফিসের সমস্ত কিছু গুছিয়ে দিলেই হয় না। সংসারের সমস্ত কাজের পাশাপাশি বা রান্নাবান্নার পাশাপাশি ঘরটাকেও কিন্তু গুছিয়ে রাখতে হয়। তবেই একটা সংসার পরিপূর্ণতা পায়। তো যদি আমি শুধুমাত্র রান্না-বাড়া, খাওয়া-দাওয়াই করি বা ভালোভাবে সাজগোজ করি, ভালো পোশাক পরি বা ভালো-মন্দ খাই, এটাতেই কিন্তু কোনো সম্পূর্ণতা নেই যদি না আমার ঘরবাড়ি গোছগাছ করা থাকে। তো সেই জন্যই আর কি চেষ্টা করি যে সংসারের সমস্ত কাজের পাশাপাশিও ঘরবাড়িগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখতে। আর এতে করে জানো তো আমার মনটাও ভীষণ ভালো থাকে। তো ওই যে আগে জানো তো যখন ওই রান্নার লোক দিয়ে রান্না করিয়ে খেতাম, তখন জানি না কেন নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলছিলাম। তবে এখন যেহেতু আমি নিজেই সমস্ত কাজ করছি, আবারও আগের মতো কনফিডেন্স ফিরে পাচ্ছি। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে সাবধানে কাজ করো, লেগে যাবে, কত ভারী খাট। খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদি, তুমিও আমার ভালোবাসা নিও। আর ওই যে বললাম না সেদিন একটু বেশিই সাহস করে ফেলেছি। তো এখন যেহেতু শরীরটাও একটু ভারী হয়ে গেছে, তারপরে বয়সটাও বাড়ছে, তো আগে যে কাজগুলো আমি খুব সহজেই করতে পারতাম, এখন কিন্তু সেগুলো আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য এই যে করলাম আর হয়তো কখনো করব না। তো এতটা সাহস আর কখনো দেখাবো না। আর এরপরেও যদি ওই কাজগুলো করতে হয় তাহলে অবশ্যই হাসব্যান্ডকে সঙ্গে নিয়ে দুজনে মিলে তারপরেই করব। তো তারপরে দেখো ওই যে জামাকাপড়গুলো নিচে নিয়ে চলে এলাম। আর ওই যে কিছু জামাকাপড় রেখে দিলাম, তো ওগুলো পরে স্নান দান করে নিরিবিলি কোনো এক সময় বসে ভাঁজ করে নেব। আর এখন এই যে সোফার কাভারগুলো পরিয়ে নিচ্ছি। তো বেশ অনেক দিন পর এগুলো কাচা হয়েছে, তো জিনিসগুলো খুব চকচক করছিল। আর যদিও ওই কালারগুলো খুব ব্রাইট, তো সেই জন্য নোংরা হলেও না অতটা চোখে পড়তো না। তবে যেহেতু অনেক দিন পরে পরিষ্কার করেছি, তাই কিন্তু এর উজ্জ্বলতা আরও বেড়ে গেছে। তো এই সোফা কাভারগুলো পরিয়ে ওদিকে আবার ডাইনিং চেয়ারের কাভারগুলোও পরাতে হবে। আর এদিকে আমি ঘড়ি দেখছি যে টাইম কত হলো, কারণ এগুলো করে আবার আমাকে স্নানে যেতে হবে, নাহলে পুজো দিতেও বেলা হয়ে যাবে। আজকে তো আর সকাল করে পুজোটা দেওয়া হয়নি। আর আজকে এর মধ্যে একটু রেস্টও করা হয়নি, কারণ ওই যে ছেলেকে দিয়ে এসে খেতে বসার সময় যেটুকু বসে বিশ্রাম নিয়েছি। তাছাড়া এই যে যদি আগে আগে স্নান পুজো সেরে নিতে পারি, তাহলে ছেলে আসার আগে বেশ অনেকক্ষণ আমি বিশ্রাম করতে পারবো। তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে যে দিদি আমি ফার্স্ট কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ রিয়া আমাকে এতটা সাপোর্ট করার জন্য।
আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই, তো লিখেছে আমি সেকেন্ড কমেন্ট করলাম। থ্যাংক ইউ দিদিভাই। তো তারপরে দেখো এখন এই চেয়ারের কভারগুলো পরিয়ে নেব। তো ওই যে বললাম না যে এতদিন এগুলো পরিষ্কার করা হয়নি, তবুও যে খুব নোংরা বলে মনে হয়েছে তা কিন্তু নয়। তবে এখন যেহেতু এগুলোকে পরিষ্কার করা হয়েছে, এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর যদিও আমার চেয়ারে কভারগুলো একটু লুজ ফিটিং হয়, তবুও ভালো জানো তো, কারণ আমার চেয়ারে যে কভারগুলো রয়েছে ওগুলো যেহেতু ফিক্সড, তো ওগুলো তো খুলে কাচার কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য এই কভারগুলো পরানো থাকলে কভারটা খুলেই কেচে নেওয়া যায়। আর যেহেতু এই যে ডাইনিং টেবিলের চেয়ার, তো খাওয়ার সময় তো একটু এঁটো কাটা পড়েই, তো সেই জন্য কভার থাকলে না ভীষণ ভালো হয়, ইচ্ছে মতো খুলে ওগুলোকে ধুয়ে নেওয়া যায়। তো তারপরে দেখো এখন টেবিল ম্যাটগুলো সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে স্নান করে চলে এলাম। তো এখন জানো তো আমি মাথায় টাওয়ালটা একটু বেশিক্ষণই জড়িয়ে রাখি। কারণ কি হয় বলো তো, গামছা দিয়ে যদি চুলটা জড়াই তাহলে গামছার তো জল শোষণ ক্ষমতা একটু কম, তো চুলটা খুব তাড়াতাড়ি শুকাতে চায় না। আর টাওয়ালটা যেহেতু মোটা, তো চুলের জলটা খুব তাড়াতাড়ি আর কি টাওয়ালটা অ্যাবজর্ব করে নেয়। তো সেই জন্য গামছার থেকে টাওয়াল দিয়ে চুল মুছলেই না আমার চুলটা খুব ভালো শুকিয়ে যায়। তারপরে ঠাকুরঘর থেকে বেরিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এতটাই খিদে পেয়ে গেছিলো যে আগে এই কাজটা করে তারপর যে খেতে বসবো সেটা আর করা হয়নি। তো এখন এই যে খাওয়া দাওয়া করে একটু চুল আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। তো তারপরে ছেলের বন্ধু এসেছিল, ওরা দুজন খেলছে, তাই ভাবলাম কি ওদেরকে একটু পাস্তা করে দিই। তো এখানে আমি নিয়েছি দেখো ডিজাইনোর আটা পাস্তা। আর এটা যেহেতু আটা পাস্তা, তো সেই জন্য তো হেলদি তো আছেই। তাছাড়াও এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার বা কোনো ফ্লেভার বা কোনো প্রিজারভেটিভ নেই। তো বাচ্চাদের জন্য এটা ভীষণই ভালো। তো দেখো ফার্স্টে একটুখানি তেল দিয়ে ভেজিটেবলগুলো ভেজে নিয়েছি। তারপরে যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটু পিৎজা পাস্তা সস। তো এইভাবে ওরা খেতে পছন্দ করে, তার জন্য আর কি এরকম করেই করি। তো আমরা বড়রা যখন খাই তখন একটু চিলি ফ্লেক্স অরিগ্যানো দিই, তবে ওরা যেহেতু একটু ঝাল পছন্দ করে না, তো সেই জন্য ওগুলো আর কিছুই দিইনি, এমনি সিম্পলি ওদের তৈরি করে দিয়েছি। তো এই পাস্তার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো তারপরে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো ওর ছিল ড্রয়িং ক্লাস। তো ড্রয়িং ক্লাস করেও চলেও এসছে, আর এদিকে হাজবেন্ডও ফিরেছে। তো এখন হচ্ছে আমি চুলটাকে খুব ভালো করে বেঁধে নিচ্ছি, কারণ এই একবারে চুল বেঁধে নিলে না রাতের বেলা আর চুলটা বাঁধা লাগে না। আর এখন চলে এলাম, হাজবেন্ড একটু টিফিন চাইছে, তো আজকে ওকে দেব পাউরুটির সঙ্গে দুধ। তো এরকমভাবে পাউরুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই, তো লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরও কমেন্ট করেছিল জয়া চ্যাটার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে তুমি খুব কাজের আর আমিও খুব গোছানো, তাই তোমাকে খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, জেনে খুব ভালো লাগলো যে আমার কাজ তোমার পছন্দ আর তুমিও আমার ভালোবাসা নিও। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল অনামিকা ঘোষ। তো অনামিকা লিখেছে যে দিদি কি তোমার ম্যাট্রেসের এত ওজন? হ্যাঁ গো, আমার ম্যাট্রেসের এতটাই ওজন। ওজনটা কেন জানি বলো তো, কারণ ম্যাট্রেসগুলো যখন ডেলিভারি দেয় না, তখন ওর প্যাকেজে সব লেখা থাকে। তো সেই জন্যই আর কি তখন দেখেছিলাম যে এটার ওজন ওরকম 70-75 কেজি। তো এখানে ম্যাট্রেসের দামটা বললে অনেকে হয়তো শো অফ করা ভাববে, তবে আমার হাজব্যান্ডের যেহেতু ব্যাক পেন রয়েছে, তো সেই জন্য অনেক দেখে শুনে এই ম্যাট্রেসটা নেওয়া হয়েছিল। তো ম্যাট্রেসটা নেওয়া হয়েছে প্রায় 5-6 বছর হয়ে গেছে। তো তখনই এর দাম নিয়েছিল 23,000। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।